হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমাদের কিছু প্রশ্ন সলভিং এর জন্য আমরা রেকর্ডেড কিছু ক্লাস নিচ্ছি। তো আজকে হচ্ছে আমরা কিছু প্রশ্ন দেখব যে বাংলাদেশের বিশিষ্ট জাতীয় যে ব্যক্তিত্ব যারা আছেন তাদের সংক্রান্ত বিগত বছরে অ্যাডমিশনে কি প্রশ্ন এসেছিল সেখান থেকে একটু গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কাছে মনে হয়েছে সেই প্রশ্নগুলো এখানে এড করেছি। তবে শুরুতেই একটু বলে দিতে চাই যে এই ব্যাপারে যে প্রশ্নগুলো ভবিষ্যতে আসবে ওগুলোতে ভালো করার জন্য তোমাদের একটু নজর রাখতে হবে, খোঁজ রাখতে হবে যে সাম্প্রতিক সময়ে কোন ব্যক্তিগুলো বেশি আলোচনায় এসেছে। ধরো ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে অনেক বেশি আলোচনায় যেহেতু উনি সরকারের প্রধান আছেন। এছাড়া তার আশেপাশে যে আরো বিভিন্ন মানুষজন আলোচনায় আসছেন, ওই মানুষগুলোর সম্পর্কে একটু ডিটেইলস জেনে রাখলে এখান থেকে বেশ ভালো করে অ্যান্সার পারা যাবে। আমরা হচ্ছে এখানে দেখাবো যে আগে যেই প্রশ্নগুলো আসছিল ওই স্যাম্পলগুলো তোমাদের একটু আমরা দেখায় দিব। দেখো, প্রথমটাই হচ্ছে এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এটা একটা লাইন। এই লাইনটা শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন। এটা কবে বলছিলেন? তিনি যখন দেশে ফিরে আসলেন, ফিরে এসে সাথে সাথেই বলছিলেন। মানে ১০ জানুয়ারি ১৯৭২ সালে তিনি এই কথাটা বলেছিলেন। দ্যাট মিনস রাষ্ট্র সংস্কারের জন্য তার যেই চেষ্টা বা শুরুতেই কার্যক্রমের যে ব্যাপার সেই ব্যাপারে তিনি একটা ইঙ্গিত এখানে দিলেন। ওকে, ১০ জানুয়ারি ১৯৭২ এটাকে শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবসও কিন্তু বলা হয়। ওকে, ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দী ছিলেন? ভাষা আন্দোলনের সময় শেখ মুজিব যে কারাগারে বন্দী ছিলেন বলে জানা যায়, আমরা আমাদের ইতিহাস বইগুলোতে আমরা পড়েছি, সেটা হচ্ছে ফরিদপুরের কারাগারে। তবে যেহেতু আসলে তোমরা নিজেরাও জানো এই মুহূর্তে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এই ব্যাপারগুলো কতটা প্রশ্ন আসবে সেটা নিয়ে একটু প্রশ্ন থেকে যায়। তারপরেও যেহেতু এসেছিল তাই আমরা এগুলো সলভ করে দিচ্ছি। বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কি? শেখ মুজিব তিনি তার জেল জীবন নিয়ে একটা বই, সেটা হচ্ছে সম্ভবত ৩০৫৩, হ্যাঁ ৩০৫৩ দিন, এই কয়দিন তিনি জেলখানাতে ছিলেন। সো এটা একটা বিরাট ব্যাপার। একাধারে লেখক, চলচ্চিত্রকার, কার্টুনিস্ট এবং ইলাস্ট্রেটর, মানে লেখক, আবার চলচ্চিত্রকার, আবার কার্টুনিস্ট, আবার ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর মানে হচ্ছে ওই ফটোশপে কাজ করে না, ওইখানে একটা ইলাস্ট্রেটর আছে আর কি। তো কে ছিলেন উনি? সম্ভবত সত্যজিৎ রায়। যেহেতু চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, ইয়েস সত্যজিৎ রায় অনেক বিখ্যাত একজন চলচ্চিত্রকার। চলচ্চিত্রকার হিসেবে তিনি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন আর কি। এস এম সুলতান একজন বিখ্যাত চিত্রশিল্পী বাংলাদেশের। তিনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এখানে অনেকগুলো আন্দোলনের কথা বলা আছে। তিনি যুক্ত ছিলেন হচ্ছে খাকসার আন্দোলনে। এস এম সুলতান একজন চিত্রশিল্পী, তিনি খাকসার আন্দোলনে যুক্ত ছিলেন। আন্দোলনটা কি দেখো? এস এম সুলতান ১৯৪৩ সালে খাকসার আন্দোলনে যোগ দিয়েছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি ইংরেজ এবং আমেরিকান সৈন্যদের ছবি এঁকে এবং তাদের কাছে বিক্রি করে জীবন ধারণ করতেন। উল্লেখ্য, এনায়েতুল্লাহ খান মাশরিকি ১৯৩০ সালে খাকসার আন্দোলন প্রতিষ্ঠা করেন। বুঝতে পারছো? ওকে, ফেরদৌসী প্রিয় ভাষিণী ছিলেন একজন অভিনেত্রী, চিত্রশিল্পী, ভাস্কর, সম্ভবত চিত্রশিল্পী, সরি ভাস্কর। তো ফেরদৌসী প্রিয় ভাষিণী ছিলেন একজন ভাস্কর। ওকে, প্রখ্যাত ভাস্কর এবং ৭১-এর বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা। মনে থাকবে। শিশুদের গঠন এবং অধিকার বিষয়ক সংগঠন মুকুল ফৌজ কে গড়ে তুলেছিলেন? মুকুল ফৌজ নামে একটা সংগঠন যেটা শিশুদের অধিকার এবং গঠন বিষয়ে কাজ করে, এইটা গড়ে তুলেছিলেন হচ্ছে কে? এস এম সুলতান নাকি কামরুল হাসান? আমি ভুলে গেছি। কামরুল হাসান। আমার নামের সাথে মিল আছে যদিও, তাও ভুলে যাই। কামরুল হাসান। দেখো, এই ব্যাপারগুলো কিন্তু ভুলে যাওয়াটা স্বাভাবিক। সো আমি যেমন আমার পরীক্ষাকে টার্গেট রেখে বেশি বেশি পড়েছিলাম তাই মনে ছিল, তোমার পরীক্ষা সামনে রেখে তুমিও বেশি বেশি পড়বা। এখন আমার বেশি পড়ার দরকার নাই, কারণ আমার সামনে পরীক্ষা নাই, তোমার সামনে কিন্তু পরীক্ষা আছে। ওকে, কামরুল হাসান তিনি হচ্ছে মুকুল ফৌজ গঠন করেছিলেন। আব্দুল আলিম একজন সঙ্গীত শিল্পী, মূলত তিনি লোকসঙ্গীত শিল্পী। ওই যে পদ্মা নদী গান আছে না, ওই যে কি যেন, ও পদ্মা নদী রে, ভুলে গেলাম, খেয়াল নাই। ওই টাইপের গানগুলো হচ্ছে তিনি বেশি গাইছেন। কোন গানের শিল্পী হিসেবে অধিক পরিচিত ছিলেন? লোকসঙ্গীত শিল্পী। ওকে, বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে ইমিরেটাস অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেছিলেন কে? বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে ইমিরেটাস অধ্যাপক সম্ভবত মোহাম্মদ কিবরিয়া। ইয়েস, মোহাম্মদ কিবরিয়া। অধ্যাপকদের হচ্ছে এরকম কিছু
আছে তোমার কি বলবো, বিশেষ মর্যাদা বা বিশেষ পদ টাইপের আছে। কেউ জাতীয় অধ্যাপক হন, কেউ ইমিরেটাস অধ্যাপক হন। তো ইমিরেটাস অধ্যাপক ছিল মোহাম্মদ কিবরিয়া, জাতীয় অধ্যাপক হয়েছিল সম্ভবত জয়নুল আবেদিন, যদি আমি ভুল না করে থাকি। সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন, উনি ছিলেন একজন পদার্থবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তিনি পদার্থবিদ্যায় যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। দেখো, সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন, পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। তিনি আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন। তিনি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রবল সমর্থক ছিলেন। তার অমর উক্তি, যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তারা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না। মনে রাখতে হবে। নিচের কোনজন প্রধানত চিত্রশিল্পী হিসেবেই খ্যাতিমান ছিলেন? এখানে দেখো, সৈয়দ আবদুল্লাহ খালিদ, হামিদুজ্জামান খান, শামীম শিকদার, এরা সবাই হচ্ছে ভাস্কর। কামরুল হাসান মূলত একজন চিত্রশিল্পী হিসেবেই অনেক বেশি পরিচিত ছিলেন, বাকি তিনজন ভাস্কর। ওকে, নিচের কোন শিল্পী একজন মুক্তিযোদ্ধা? এখানে যাদের যাদের নাম দেওয়া আছে, শাহাবুদ্দিন আহমেদ, হাশেম খান, মোহাম্মদ কিবরিয়া, শফিউদ্দিন আহমেদ, কে মুক্তিযোদ্ধা? আমি এক্স্যাক্টলি জানি না, এটা দেখতে হবে। শাহাবুদ্দিন আহমেদ। শাহাবুদ্দিন আহমেদ একজন মুক্তিযোদ্ধা, তিনি আবার একজন শিল্পী। ৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তিনি মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন। সহযোদ্ধা হিসেবে তার সাথে ছিলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এবং পপ গুরু আজম খান। বুঝতে পারছো? জোস। মুজিবনগর সরকারের আর্ট অ্যান্ড ডিজাইন বিভাগের পরিচালক কে ছিলেন? ওই যে কামরুল হাসান। এই জন্যই উনি আমাদের যে জাতীয় প্রতীক, জাতীয় পতাকার মূল ডিজাইন সবই কিন্তু ওনার হাতে করা। বাংলাদেশের শিল্পীদের মধ্যে জাতীয় অধ্যাপক হওয়ার একটু আগে যেটা বলছিলাম, জাতীয় অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেছিলেন হচ্ছে জয়নুল আবেদিন। কোথায় ডাক দিয়ে ফেলি, জয়নুল আবেদিন। শিল্পী মুর্তজা বশীর সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মুর্তজা বশীর সম্ভবত ভাষা আন্দোলনে, ইয়েস, মুর্তজা বশীর ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন। ব্রিটেনের একটা উপাধি আছে নাইট, যাকে এই উপাধি দেওয়া হয় তারকে স্যার বলে ডাকতে হয়, মানে তার একটা মানে ডাকনাম টাইপের হয়ে যায় স্যার, বুঝতে পারছো, মানে স্যার উপাধি আর কি। তো এটা হচ্ছে ফজলে হাসান আবেদ, বাংলাদেশের প্রথম। এর আগে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পাইছিল, কিন্তু উনি বাঙালি, বাট উনি তো ভারতের হয়ে গেছে পরবর্তীতে। ওকে, কত সালে এস এম সুলতান জন্মগ্রহণ করেন? একজন বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে কত দেখি, 10 আগস্ট 1923। এস এম সুলতান 10 আগস্ট 1923 সালে জন্মগ্রহণ করেন। ওকে, চলচ্চিত্রকার নন কে? আমরা একটু দেখি এখানে। হীরালাল অবশ্যই চলচ্চিত্রকার, আলমগীর কবির চলচ্চিত্রকার, জহির রায়না চলচ্চিত্রকার, সর্দার জয়নুদ্দিন তিনি চলচ্চিত্রকার নন, তিনি একজন কথা সাহিত্যিক। ওকে, হুমায়ুন ফরিদী, এটা আমরা সবাই জানি, তিনি একজন অভিনেতা ছিলেন। হুমায়ুন ফরিদী হচ্ছেন একজন অভিনেতা। এটা পরীক্ষা আসছে কোথায় দেখো, জাক্কানিবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসছিল। কুদ্দুস বয়াতি কোন অঞ্চলের মানুষ? কুদ্দুস বয়াতি আমরা সবাই চিনি, তিনি হচ্ছে নেত্রকোনার মানুষ। তো নেত্রকোনা, হুমায়ুন আহমেদ তাকে খুঁজে বের করছিল আর কি, তার প্রতিভাটা খুঁজে বের করছে। ফেরদৌসী রহমান কে? উনি একজন সঙ্গীত শিল্পী, আমরা মোটামুটি এইটা অনেকেই জানি, উনি একজন সঙ্গীত শিল্পী। 41 সালের 28 জুন ব্রিটিশ ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন। তার পিতা পল্লীগীতি গায়ক আব্বাস উদ্দিন। 64 সালে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার শুরু হয়েছিল ফেরদৌসী রহমানের গাওয়া গান দিয়ে। নিতুন কুণ্ডু একজন প্রখ্যাত ভাস্কর। এটা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে দেখবা নানান কিছু ভাস্কর টাস্কর, এখানে নিচে নিতুন কুণ্ডুর নাম তোমরা দেখতে পারবা, খুঁজে বের করবে। তিনি একজন চিত্রশিল্পী, ভাস্কর, মুক্তিযোদ্ধা। তিনি সাভার বাংলাদেশ সার্ক ফোয়ারা, এই যে কারওয়ান বাজারে যেই ভাস্কর্যটা দেখো, ওইটা হচ্ছে নিতুন কুণ্ডুর বানানো। ওকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি আসবাবপত্র প্রস্তুতকারক, যারা বড় প্রতিষ্ঠান আছে না অটোবি, এই অটোবির প্রতিষ্ঠাতা। দারুণ। বুলবুল আহমেদ একজন অভিনেতা ছিলেন, আমরা সবাই জানি, উনি বাংলা সিনেমার বিভিন্ন জায়গায় অভিনয় করেছেন, অভিনেতা। লালন সংগীতের বিশিষ্ট শিল্পী কে? যাকে বলা হয় লালন কন্যা। লালন কন্যা ফরিদা পারভিন। লালন কন্যা ফরিদা পারভিন।
ওকে। বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ আলী আকবর খাঁর পিতা, বিশ্ববরেণ্য একজন সঙ্গীতজ্ঞ হচ্ছে আলী আকবর খাঁ, তার পিতা হচ্ছে আলাউদ্দিন খাঁ। তার পিতা আলাউদ্দিন খাঁ। উস্তাদ আলী আকবর খাঁ 1922 সালে 14 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ। উস্তাদ আলী আকবর খাঁ 1971 সালে 1 আগস্ট অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের সঙ্গে ছিলেন। 2009 সালে 11 জুন তিনি যুক্তরাষ্ট্রে মারা যান। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? সম্ভবত এটাই, বাথুয়া, চট্টগ্রামের। হ্যাঁ, গ্রামের নাম হচ্ছে বাথুয়া। 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। একটু মনে রাখতে হবে, চলে আসতে পারে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। পড়াশোনা করছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বুঝতে পারছো? মানে পৃথিবীতে যে ক্ষুদ্র ঋণ ধারণা বর্তমানে বহুলভাবে প্রচলিত, উনিই হচ্ছে এটা প্রবর্তক। ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল পুরস্কার, মানে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। বিবিসি জরিপকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ 100 বাঙালির একটা হিসাব, 100 বাঙালি করছিল, তারপরে এটা আবার টপ 20 ভাগ করা হয়। তো সর্বশ্রেষ্ঠ 20 জন বাঙালির মধ্যে লালন শাহের অবস্থান ছিল হচ্ছে 12তম। ওকে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? এটা আমরা মোটামুটি সবাই জানি, রাজা রামমোহন রায়। ইনি হচ্ছেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। মানে এটা ওয়ান কাইন্ড অফ ধর্ম, মানে সনাতনী ধর্মের ভিতরে, হিন্দু ধর্মের ভিতর থেকে আলাদা একটা ধর্মীয় কাঠামোর মধ্যে একটা সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, ধর্মের মতোই। রাজা রামমোহন রায় 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। উপনিষদকে ভিত্তি করে একেশ্বরবাদের উপর, মানে হিন্দু সমাজে তো হচ্ছে অনেকগুলো দেবদেবী, সেই জায়গা থেকে রাজা রামমোহন রায় বলছেন, না, আমরা এত দেবদেবী না, একটা ঈশ্বরকে হচ্ছে আমরা চিন্তা করব। ওইভাবে হচ্ছে তিনি একটা নতুন সমাজ গঠন করেছিলেন, যে একেশ্বরবাদের উপর ভিত্তি করে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ 1966 সালে 2 ভাগে বিভক্ত হয়। কেশবচন্দ্রের অনুগামী সমাজের নাম হয় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। রবীন্দ্রনাথের বাবা অথবা দাদা, বাবা রবীন্দ্রনাথের অনুগামী ধর্মের নাম হয় আদি ব্রাহ্ম সমাজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে পরের ক্লাসটা নিয়ে কথাবার্তা বলি।